ডিয়ার স্টুডেন্ট, আরআরবি ফার্মাসিস্ট 2024-এর ভ্যাকেন্সি আপডেট নিয়ে যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমাদের মধ্যে অনেকের বিভিন্ন রকম কোশ্চেন তৈরি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে যে ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, বা ফর্ম ফিল আপে যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তার কি কোনো কারেকশন করা যাবে। তো সেই ব্যাপারে আজকে আমরা কিন্তু একটু ডিটেলসে ডিসকাশন করব এই ভিডিওতে। হয়তোবা ভিডিওটা তোমার যে সমস্যা যেটা তুমি ফেস করছো তার সমাধান হয়তোবা এই ভিডিওতে থাকতে পারে। তো আমরা এই ভিডিওটাকে পুরোটা ডিটেলসে কিন্তু আমরা কমপ্লিট করব। যেমন এই যে অফিসিয়াল নোটিফিকেশন, আমাদের সমস্ত ইনফরমেশন বলা রয়েছে A to Z ইনফরমেশন, কিন্তু যেগুলো আমাদের মেজর ইনফরমেশন, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেইগুলোতে আজকে আমি একটু শর্টলি ফোকাস করে দেবো, যাতে যারা এখনো ফর্ম ফিল আপ করোনি বা যাদের ভুল হয়েছে কোথাও করতে পারো, সঠিকভাবে যেন ফর্মটা ফিল আপ করতে পারো, সেটার সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, আমরা সবাই জানি যে আমাদের ওপেনিং মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 17/8/2024 এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 16/9/2024 অ্যান্ড কারেকশন উইন্ডো যেটা সেটা 17/9/2024 থেকে 26/9/2024 একটা কারেকশনের জন্য ডেট দেওয়া হয়েছে। তো এখানে কোন কোন ভুলগুলো করলে কারেকশন করা যাবে বা কোনগুলো করা যাবে না সেটার ব্যাপারে আজকে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল দেখি আমাদের ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সি আপডেট, সেটা আমরা সবাই জানি ফার্মাসিস্টের লেভেল 5-এর আমাদের লেভেল 5-এর হয়ে থাকে এবং বেসিক স্যালারি মেডিকেল C2 হয়ে থাকে, এবং এজ যেটা ম্যাক্সিমাম এজ সেটা হচ্ছে 38 ইয়ার্স আর মিনিমাম এজ হচ্ছে 20 ইয়ার্স, এবং নাম্বার অফ পোস্ট কতগুলো টোটাল অল ওভার ইন্ডিয়াতে 246খানা নাম্বার অফ পোস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে ফার্স্ট এই জায়গাটা যদি দেখি, যে প্রথমে যে লাইনটা বলা হয়েছে প্লিজ রিড দ্য ইনফরমেশন গিভেন সিএ ইন, মানে হচ্ছে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফর্ম ফিল আপের আগে, অনলাইন অ্যাপ্লিকেশনের আগে কমপ্লিটলি ইনফরমেশন কিন্তু আমাদের চেক করতে বলা হয়েছে। তারপরে সেকেন্ড অপশানে যদি দেখি, তাহলে ক্যান্ডিডেট মোস্ট ইনশিওর দ্যাট দে প্রসেস ফুলফিল অল দ্য প্রেসক্রাইব এডুকেশনাল টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশন। দেখো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। যাদের মধ্যে কোশ্চেন আছে যে ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করেছি 2024-এ বা বিফার্ম পাস করেছি 2024-এ, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, তাদের জন্য এই ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অল দ্য ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে প্রসেস ফুলফিল অল দ্য প্রেসক্রাইব এডুকেশনাল টেকনিক্যাল প্রসেশন মানে প্রফেশনাল যে কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট বিফোর দ্য ক্লোজিং ডেট ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন এগেনস্ট দিস, যে নোটিফিকেশন বলা আছে সেটা। তার মানে যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য যে এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেই এলিজিবল ক্রাইটেরিয়াটা কিন্তু তোমাকে ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট, যেটা ক্লোজিং ডেট মানে হচ্ছে এই যে 16/9/2024, এই 16/9/2024-এর আগে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, ফুলফিল করতে হবে। বা আমরা যদি ফার্মাসিস্ট এই পোস্টের কথা বলি, তাহলে আমাদের ক্রাইটেরিয়া কি দেওয়া ছিল, এসেনশিয়াল মানে এডুকেশনাল ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে ডিপ্লোমা ফার্মেসি বা বিফার্ম থাকতে হবে অ্যাকর্ডিং টু ফার্মাসি অ্যাক্ট, অ্যান্ড তার সঙ্গে কিন্তু রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে, মানে রেজিস্ট্রেশন থাকতে হবে। তাহলে এই যে ডিপ্লোমা ফার্মাসি বা বিফার্ম, তুমি ডিপ্লোমা ফার্মাসি পাস করো বা বিফার্ম পাস করো, তার যে মার্কশিট বা ফাইনাল যে তুমি পাস করেছো, কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করেছো, এবং তোমার রেজিস্ট্রেশনটাও কিন্তু এই 16/9/2024-এর আগে কিন্তু তোমাকে পেতে হবে। অনেকের কোশ্চেন থাকে যে স্যার রেজাল্ট তো পেয়ে গেলাম, তারপরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তার মধ্যে তো আমি ইজিলি রেজিস্ট্রেশন পেয়ে যাব, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? তো সেক্ষেত্রে অফিসিয়ালি আমি যেটা বলতে পারি যে অফিসিয়ালি সেটা কিন্তু এলিজিবল নয়। তবে হ্যাঁ, এখানে তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমাদের মধ্যে মনে হয় যে রেলওয়ে ফার্মাসিস্টের পরীক্ষা কিভাবে হয়, একটা এক্সপিরিয়েন্সের জন্য আমি পরীক্ষাটায় বসতে চাই, তাহলে কিন্তু সেই পরীক্ষাটা তুমি অ্যাটেন্ড করতে পারো। কিন্তু সেই পরীক্ষায় যদি তোমার র্যাঙ্কও আসে, যদি তুমি কোয়ালিফাইডও হও, তার বেনিফিট কিন্তু তুমি ফিউচারে পাবে না অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্টলি ওপেন করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। তো অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট অফ অল কী করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। সেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে বেশ কিছু ইনফরমেশন দিয়ে তারপরে কিন্তু আমাদের যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে সাকসেসফুলি, তারপরে গিয়ে আমরা ফার্দার বিভিন্ন স্টেজ ওয়াইজ ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারবো। যেমন যদি আমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটা দেখি, তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লাই অপশানে গিয়ে আমরা যদি দেখি, তাহলে দুটো অপশন পাচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট,
মানে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে, আর যারা অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মানে রেজিস্ট্রেশন করা আছে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে, তাহলে তাদেরকে কিন্তু শুধুমাত্র এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে যদি ক্লিক করি তাহলে এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া রয়েছে, এটাকে আমরা ওকে করব। অ্যান্ড এখানে ফুল নেম, ফাদার নেম, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, মেল আইডি, এগুলো দিয়ে আধার ভেরিফিকেশন করিয়ে তারপরে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড লাস্ট আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করলে তারপরে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হবে। অ্যান্ড নেক্সট আমরা যদি এই পয়েন্টগুলোতে দেখি তাহলে এখানে নেগেটিভ মার্কিং এর কথা বলা আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3 নেগেটিভ মার্কিং, মানে যেটা হচ্ছে 3টে কোশ্চেন যদি ভুল হয় তাহলে কিন্তু টোটাল পাওয়া নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস হবে। তার মানে 3টে কোশ্চেন ভুল করলে কিন্তু সেই 3টে তো ভুল, সেখানে কোনো নম্বর পাওয়া যাবে না, আবার ওপর থেকে কিন্তু টোটাল নাম্বারের থেকে 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এটা কিন্তু নেগেটিভ মার্কিং এ একটু খেয়াল করতে হবে। অ্যান্ড নেক্সট, রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম সেন্টার ইজ নট অ্যালাউড। এক্সাম সেন্টার যার যেভাবে রেলওয়ে বোর্ড তাও অ্যালট করবে সেভাবে কিন্তু সেখানে এক্সাম সেন্টার, তো এক্সাম সেন্টার কিন্তু চেঞ্জ নিয়ে কোনো অপশন কিন্তু করা যাবে না বা কোনো অপশন কিন্তু থাকবে না। নেক্সট, এইখানে আবারও বলা রয়েছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট এগেইনস্ট দিস নোটিফিকেশন ক্যান্ডিডেট শুড স্যাটিসফাই দেমসেলফ দ্যাট দে ফুলফিল অল দ্য এলিজিবিলিটি। মানে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, এলিজিবিলিটি সব কিছু কিন্তু বা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু কনফার্মেশন হয়ে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কথা বলা আছে। নেক্সট, ক্যান্ডিডেট হু সাবমিট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন, মানে যদি একটার বেশি সে একটা অ্যাপ্লিকেশনের পরে যদি কেউ দ্বিতীয় বা তৃতীয় অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে কিন্তু সেই পুরো যে অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল করে দেওয়া হবে, এবং সেই যে এক্সাম, যে রেলওয়ের যে ফার্দার এক্সাম, সেখান থেকে কিন্তু ডিবার্ড করে দেওয়া হবে, মানে সেখান থেকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়ে যেতে পারে। তো এটা কিন্তু পরিষ্কার বলা আছে, তার জন্য একটা পোস্টের জন্যই শুধুমাত্র একজন ক্যান্ডিডেট এই নোটিফিকেশনে এলিজিবল। নেক্সট, ক্যান্ডিডেট শুড এন্টার দিস দেয়ার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, মানে এই যে বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ, এটা কিন্তু যেটা আমাদের যে স্কুল সার্টিফিকেট বা হচ্ছে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেখানে যেটা রয়েছে তার অ্যাকর্ডিংয়েই কিন্তু দিতে বলা হয়েছে, এবং সেটা যেন ম্যাচ করে এখানে। এবং সিগনেচারের কথা বলা হয়েছে যে ডকুমেন্টস আপলোড আমাদের করতে হবে। দেখো, ডকুমেন্টস আমাদের বেসিক্যালি ফটো অ্যান্ড সিগনেচার, এই দুটো ডকুমেন্টসই আমাদের আপলোড করতে হবে, এবং ফটো সাইজ হতে হবে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে, এবং সিগনেচারেরও সাইজ হবে 30 থেকে 70 কেবির মধ্যে, এবং দুটোই কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে যে এজ ক্রাইটেরিয়া, মানে ডেট অফ বার্থ হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে লেভেল 5 ছিল সেটা হচ্ছে 20 থেকে 38 এজ ক্রাইটেরিয়া ছিল, এবং যে 1/1/2005 পরে যাদের ডেট অফ বার্থ তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না, এবং যদি আগে হয় তাহলে কোন ডেটের আগে হতে পারে, মানে কোন ডেটের আগে হলে চলবে না, সেটা হচ্ছে যে যদি আমাদের জেনারেল বা ইডাব্লিউএস হয় তাহলে কিন্তু সেই 2/1/1987 এর আগে ডেট অফ বার্থ হলে চলবে না, এবং যদি ওবিসি হয় ওবিসির ক্ষেত্রে কিন্তু 2/1/1984 এর আগে ডেট অফ বার্থ হলে হবে না, এবং এসসি এসটির ক্ষেত্রে কিন্তু 2/1/1982 এর আগে ডেট অফ বার্থ হলে হবে না। তার মানে হচ্ছে জেনারেলের কথা যদি বলি তাহলে 2/1/1987 এর আগে হলে চলবে না, অ্যান্ড 1/1/2005 এর পরে হলে কিন্তু চলবে না। এক্সাম ফিস কত না, এক্সাম ফিস হচ্ছে জেনারেলদের জন্য 500 অ্যান্ড ওবিসির জন্য কিন্তু 500, আর এসসি এসটি যদি হয়ে থাকে বা ফিমেল যদি হয়ে থাকে বা ট্রান্সজেন্ডার এদের ক্ষেত্রে তাহলে বা ইবিসি মানে হচ্ছে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস যারা, তো বেসিক্যালি আমাদের ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস যেটা হয় সেটা হচ্ছে বিলো 50,000 যদি ইয়ারলি ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইডাব্লিউএস এর মধ্যে আসে, তো তাদের ক্ষেত্রে ফিস হচ্ছে 250 টাকা। নেক্সট, এরপরে যেটা সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট হয় সাধারণত। টোটাল টাইম হচ্ছে 90 মিনিট, 90 মিনিটের মধ্যে 100 কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। এবং যেখানে কোশ্চেন থাকবে প্রফেশনাল এবিলিটি, মানে অনলি ফর ফার্মাসি সিলেবাস থেকে কিন্তু 70টা কোশ্চেন 70 মার্কসের, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস,
আর হচ্ছে নন ফার্মার জন্য জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল সায়েন্সের জন্য 10 নাম্বার, টোটাল হচ্ছে 30 মার্কস। তাহলে 70 আর 30 হচ্ছে টোটাল আমাদের হচ্ছে 100 নাম্বারের 100 কোশ্চেন থাকবে। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশনই একমাত্র মানে অ্যাকসেপ্ট হবে, এছাড়া আদার্স কোনো প্রসেসে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবে না। এবং ফটো আর সিগনেচারের জন্য যেটা বলা রয়েছে দুটোই হচ্ছে জেপিইজি ফরম্যাটের, এবং জেপিইজি ফরম্যাটের পরে 30 থেকে 70 কেবি ফটো সাইজ এবং সিগনেচারের সাইজও 30 থেকে 70 কেবির মধ্যে থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 12 কপি অফ দ্য সেম ফটোগ্রাফ ফর ফিউচার আর ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস। মানে হচ্ছে এরপরে সিলেক্টেড হওয়ার পরে যদি রিক্রুটমেন্ট প্রসেসে কেউ আসে তাহলে কিন্তু সেম যে ফটোকপি যেটা অ্যাপ্লিকেশনে দেওয়া হয়েছিল তার সেম 12 কপি ফটোকপি এক্সট্রা রাখতে বলা হচ্ছে ফার্দার প্রসেসের জন্য। এবং এখানে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফটোর কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখাটা বলা আছে এখানে। যদি হোয়াইট ছাড়া আদার্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু সেখানে সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। চেষ্টা করবে সবাই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবিটা কিন্তু দেওয়ার। এলিজিবিলিটি ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেয়ার ই কল লেটার, মানে যারা এলিজিবল হবে কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার জন্য সিবিটির জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু 4 দিন আগে তাদের হল লেটারটা মানে ই কল লেটার যেটা মানে যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলি সেইটা 4 দিন আগে পাওয়া যাবে। এবং 10 দিন আগে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কোন সিটিতে এক্সাম সেন্টার আছে বা কোন সিটিতে তার এক্সাম সেন্টার পড়েছে, সেই সিটির নামটা কিন্তু মিনিমাম 10 দিন আগে জানানো হবে। তো এখানে একটা বড় কোশ্চেন অনেকেরই, যে আমি সাপোজ কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে কেউ ওয়েস্ট বেঙ্গলেই তার বাড়ি, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে রেসিডেন্সিয়াল, কিন্তু সে যদি অ্যাপ্লাই করে থাকে পাটনা বা আদার্স কোনো আরআরবির ক্ষেত্রে, যেমন হচ্ছে পাটনা বা হচ্ছে মুম্বাই বা বেঙ্গালুরু যদি অ্যাপ্লাই করে থাকে, তাহলে তার পরীক্ষার সেন্টার কোথায় হবে, এটা কিন্তু অনেকের একটা বড় কোশ্চেন। দেখো, পরীক্ষার সেন্টার সে তুমি যেই আরআরবিতেই অ্যাপ্লাই করো না কেন, পরীক্ষার সেন্টার কিন্তু তোমার নিয়ারেস্ট সেন্টার হবে। তোমার নিয়ারেস্ট সেন্টার যেখানেই আরআরবি সেন্টার হবে, তোমার এরিয়ার মধ্যে তুমি যে অ্যাড্রেস দিচ্ছ সেই এরিয়ার নিয়ারেস্ট সেন্টারেই কিন্তু ম্যাক্সিমাম প্রবাবিলিটি পরীক্ষা সেন্টার হওয়ার। আশা করি বেশ কিছু কোশ্চেনের উত্তর কিন্তু দিতে পেরেছি, এবং এর পরেও যদি কোনো সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে সেটাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই সেটাকে জানিও, আমরা কিন্তু তার রিপ্লাই করার চেষ্টা করব। আরআরবি ফার্মাসিস্টের প্রিপারেশনের জন্য কিন্তু রেগুলার ক্লাস চলছে, রেগুলার ক্লাসে যারা জয়েন করতে চাও বা যারা মক টেস্ট দিতে চাও, যারা প্রিপারেশনে এগোতে চাও, তারা কিন্তু জয়েন করতে পারো। এবং আরআরবি সম্পর্কে আরও একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, যেখানে কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন বা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনের যে একটা লেভেল থাকে সেই নিয়ে ডিসকাশন করব। খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে নিও যদি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।